তার গতায়ত সীমায়িত হয়েছে। তিনি এখন সকল মন্ত্রণালয়ের বদলে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমান নূর কাতার কুয়েত থেকে লিখেছেন, তিনি বলছেন দেশের যে অবস্থা আপনারা আছেন মাইনাস প্লাস নিয়ে। ট্রু। দেশে গৃহযুদ্ধ অতি সত্বর এবং অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেশ অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে, এই শিকার সেই শিকার নয়, মানে সে শিকার মানে ভিকটিম, ষড়যন্ত্রের শিকার হয়ে ইরাক এবং সিরিয়া অর্থাৎ লিবিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। যে মন্তব্যটি সংশ্লিষ্ট ব্যক্তি করেছেন অতিশয়োক্তি বলে আমি মনে করি না। আপনি খেয়াল করে দেখেন, দায়িত্বশীল পদে আছেন, সকল মন্ত্রণালয় দেখাশোনা করছিলেন এক সময় উজিরে খামাখা বলে যিনি শিরোপা অর্জন করেছিলেন, আপনার দপ্তরবিহীন উপদেষ্টা সেই মাহফুজ মহোদয়, তিনি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান দিয়েছিলেন যে গৃহযুদ্ধ অত্যাসন্ন। সুতরাং না বুঝে হেয়ালিপনার বশবর্তী হয়ে তিনি এমনটি করেছেন তা আমি মনে করি না। তো না বুঝে তো করেনি, কিন্তু তাকে একটু মাঝখানে চুপচাপ দেখেছিলাম, আবার তিনি বেরিয়ে এসেছেন তো দেখলাম। যেহেতু তার গতায়ত সীমায়িত হয়েছে, তিনি এখন সকল মন্ত্রণালয়ের বদলে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়। এবং তথ্য মন্ত্রণালয়ে আপনার তিনি দায়িত্ব নেয়ার পরে আপনার খেয়াল করে দেখেন যে অবস্থাটা তৈরি হয়েছে, মিডিয়া, প্রিন্ট কি ইলেকট্রনিক, সবাই কিন্তু রীতিমতো সেই বাঘে ছাগে এক ঘাটে পানি খায় সেই রকম একটি অবস্থায় নিপতিত হয়েছে। অনেক আপনার মিডিয়া আউটলেট রীতিমতো সন্দেহভাজন আপনার পরিচিতি অর্জন করেছেন, এমনকি দুদকের পক্ষ থেকেও নোটিফিকেশন হাজির করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ স্থায়ীভাবে স্টিগমাটাইজ করে তাদেরকে এই স্পেস থেকে সরিয়ে দেয়া। ক্রমে ক্রমে স্টাইলটা সেই গেস্টাপো বাহিনীর মতো, জার্মান নাৎসি যুগে যা আমরা প্রত্যক্ষ করেছি। আপনার স্লোগান ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু স্টাইলটা নব্য ফ্যাসিবাদী ধারায়, অর্থাৎ আরেক কাঠি সরেস। সুতরাং এই দুঃখ রাখবেন কোথায়? জি, মানে আওয়ামী লীগ এই সরকারকে দেখলে তো যে কেউ বলবে আওয়ামী লীগ ছিল ধোয়া তুলসী পাতা। এখন এখন এই সরকার যেরকম ফ্যাসিস্টের ফ্যাসিস্ট, মানে ভয়ঙ্কর। আওয়ামী লীগ সরকার তো ফ্যাসিস্ট ছিল না, আওয়ামী লীগ ছিল কর্তৃত্ববাদী সরকার। এই সরকার রিয়েল অর্থেই ফ্যাসিস্ট, রাইট? সকল কাউন্টে সবকিছুকে ছাড়িয়ে গেছে তারা। আপনার 9 মাসের যে যুদ্ধকালীন পরিস্থিতি ছিল 71-এ, তখনও কিন্তু এরকম অরাজক পরিস্থিতি বিরাজমান ছিল না। আমার তখন শৈশবকালীন বয়স, তখন কিন্তু চোখের সামনে দেখেছি। তার মধ্যেও কিন্তু মানুষের মধ্যে সহমর্মিতা ছিল, মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব ছিল। তা না হলে আপনার প্রতিটি জনপদ কিন্তু সিরিয়ায় রূপান্তরিত হতো, সেটা হয়নি। মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে, নিশ্চিন্ত মনে শহর ছেড়ে গ্রামে গিয়ে আশ্রয় নিতে সক্ষম হয়েছিল, পৌঁছাতে পেরেছিল। এখন যদি হতো তাহলে সেটা কখনোই সম্ভবপর হতো না। বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে আমাদের হুমায়ুন আজাদের ভাষায় ডাকাত গ্রাম। এবং সেই গ্রামে ডাকাত পড়েছে, কিন্তু মানুষ এখনো উপলব্ধি করতে পারছে না যে তার গ্রামে ডাকাত পড়েছে। এটাই ভয়ঙ্কর, এটাই সব। কারণ আমি বুঝি, আমার দেশের মানুষকে আমি যতখানি চিনি, তারা যদি একবার বুঝতে পারে যে দেশে ডাকাত পড়েছে, তারা কাউকে ছাড়বে না। কিন্তু মানুষকে জাগানোটা খুব কঠিন একটি কাজ। তাদের কাছে পৌঁছানোর সব মাধ্যম এরা বন্ধ করে দিয়েছে। এটাই সবচেয়ে আতঙ্কের কথা। এবং আমরা বুঝতে পারি, যাতে করে মানুষকে জাগানো না যায়, সেই জাগানোর যত রকম মাধ্যম আছে, বিশেষ করে গণমাধ্যমকে তারা সবার আগে দখল করে একদম ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমি এখানে দেখছি শহীদুল ইসলাম একটি মন্তব্য করেছেন, ভেরি ইন্টারেস্টিং। তিনি বলছেন যে বিএনপি জানতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে নেক্সট টার্গেট হবে বিএনপি, তাই শুরুতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল। কে জানে কোন কারণে তারা নিষিদ্ধের পক্ষে গেল। বিএনপি নেতাদের প্রজ্ঞার অভাব আছে।
ডক্টর কলিমুল্লাহ, আমরা দেখলাম যে কথা কিন্তু ঠিকই বলেছে শহীদুল আলম, যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে ছিল, হঠাৎ করে তারা ইউটার্ন নিয়ে নিল। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা খুব জোরে সোরে বলেছিল, হঠাৎ করে তারা ইউটার্ন নিয়ে নিল। সংকটটি কোথায় বিএনপির? দেখুন, এই অদৃশ্য শক্তি প্রবল এবং প্রবলতর, তো ফলে তাদের সঙ্গে এটে ওঠা মুশকিল। এখন যেহেতু প্রকাশ্য রাজনীতি তারা করেন, সেজন্যই তাদের কাছে মনে হয়েছে কিছুটা ছাড় দিয়ে হলেও যদি সিন্দাবাদের দত্ত কাঁধ থেকে নামানো যায়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, সিন্দাবাদের দত্ত তো কাঁধ থেকে নামার জন্য আসেনি, তারা রীতিমতো গেড়ে বসবার জন্যই এই আচরণ করছে। সুতরাং এটা এস্টিমেশনের একটা ব্যাপার আছে। আপনি ভাবছেন একরকম, হচ্ছে আরেক রকম, এবং এটি আপনার যে পরিস্থিতি, তা এইরকম একটি আবহ তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। তো বিএনপির কি এই এস্টিমেশনের কথা যে বলছেন, বিএনপির এস্টিমেশন এর বোধ, তার রাজনৈতিক প্রজ্ঞা এই দলের 11 মাসেও হয়নি? কিভাবে হবে ভাই? এখানে তো আপনি ছায়ার সঙ্গে তলোয়ার যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধটা হয়ে দাঁড়িয়েছে ছায়ার সঙ্গে আপনার লড়াই করবার মতো। এখন রাজনৈতিক দল ভর করবে জনগণের শক্তির উপর। তো আপনার কবি মাকিদ হায়দার লিখেছিলেন, ভুল করেছো প্রতিবিম্বে নিজের ছায়া ধরতে গিয়ে, অমনি স্বভাব চড়ুই পাখির খয়েরি ডানার শালিক গুলোর। জি, ভালো বলেছেন স্যার। এখানে সৈয়দা সাইদ আরেকটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে রাজসাক্ষী তৈরি করা হয়েছে, তাই মনে হচ্ছে শীঘ্রই সেরকম একটি নাটক বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের কথা বলছে। আপনি জানেন যে সাবেক আইজিপি রাজসাক্ষী হচ্ছেন, এটির বিষয়ে একটু বলেন। তার রাজসাক্ষী হওয়ার পেছনের কথা নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে, আমাদেরকে যদি আপনি একটু বলতেন স্যার। এর পেছনে কাজ করছে ডিপ স্টেট, পরাশক্তির ডিপ স্টেট। আপনার নিশ্চয়ই ম্যাগনাসকি অ্যাক্টের কথা মনে আছে, তাকে এই টোপর পরিয়ে দেওয়া হয়েছিল। আর টোপরটা এত ভয়ঙ্কর যে তিনি, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা তাদের সঙ্গে যারা ইন্টারাক্ট করবেন সবাই কিন্তু এর আওতায় চলে আসবে। ফলে আপনার এই বিভীষিকা রীতিমতো তাড়া করে ফিরছে। এই ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি ব্যক্তিগতভাবে। তিনি যখন এসছেন কমিশনার, সেই সময় থেকে চিনি। মাঠে ঘাটে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে তাকে সব সময় পেয়েছি, এবং ভদ্রলোক নন কমিটাল একজন মানুষ। আপনার রাজনৈতিক যে আনুগত্য, সেটি কখনোই তার মধ্যে আমি দেখিনি। ফলে আপনার চাকরি করছেন, মাসের শেষে পেচেক নিয়ে বাড়ি যাচ্ছেন, এই ঘরানার একজন মানুষ। সেই লোক এরকম অবস্থায় পড়ে এখন ওষ্ঠাগত প্রাণ। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কথাটি বলা হচ্ছে তারা সেটি ওন করেন না, অর্থাৎ নৈতিক সমর্থন কোনো অবস্থায় তারা দিচ্ছেন না তাকে এই ভূমিকা পালন করতে। ফলে যে কোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করে রায় না দিলে তাদের স্কিম তো বাস্তবায়ন করা যাবে না। সুতরাং যে কোনো মূল্যে আপনার এটি নিশ্চিত করার তাগিদ থেকে এ ধরনের ঘোষণাটি দেয়া হয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন হাসানুল হক ইনু মহোদয়ের সেই ভয়েস নিয়েও কারিগরি করবার চেষ্টা চলছে। সুতরাং যত রকমের গিমিক আছে সবই কিন্তু প্রত্যক্ষ করতে হবে ইউনূসের হুকুমতে, এটা নিশ্চয়তা দিয়ে পাবে। আমার এখানে একজন অতিথি আসেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। তিনি বলছিলেন, তিনি একটা ছবিও এঁকেছেন এটি, যে এই যে যা কিছু বাংলাদেশে ঘটছে, এটা একটা ছকে ঘটছে, এবং এটা একটা যে ষড়যন্ত্র, একটা সাপ
তিনি এটি একটা সাপ হিসেবে আখ্যায়িত করেছেন, যার অনেকগুলো মাথা। কোন মাথাটা কোন দিক থেকে এসে দংশন করছে আপনি বুঝতে পারবেন না, মনে হবে ভিন্ন ভিন্ন, কিন্তু আসলে একটাই সাপ। এটি তিনি খুব দারুণ ভাবে একটা পেন্টিং করেছেন, ব্যাখ্যাও করেছেন এটি। আজকে এই যে একজন মন্তব্য করেছেন এখানে অলরেডি, সেটি হচ্ছে তিনি বলছেন যে এখন এনসিপি বিএনপি কে নাই করে দেবে। আফটার অল প্রফেসর ইউনূসের সেই স্বপ্নের বাস্তবায়ন করবার গুরু দায়িত্ব তাদের ঘাড়ে, এবং প্রফেসর ইউনূস সময় নিতে ভালোবাসেন, কিন্তু যখন অ্যাপ্রোপ্রিয়েট সময়টা চলে আসে তখন কিন্তু তিনি আর থির থাকেন না। দংশন না করে এই সাপের কোনো উপায় থাকে না। রাইট। তো ডক্টর ইউনূসের সামনে কোনো পথ খোলা নেই। এখানে একজন মন্তব্য করেছেন, 5ই আগস্টের আগে যদি কোনো ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী হয়ে থাকেন, তাহলে 5ই আগস্টের পরে কেন এই সরকার দায়ী থাকবে না? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি কেন দায়ী থাকবে না? দেখুন, আপনার পাপ বাপকেও ছাড়ে না। প্রফেসর ইউনূস একের পর এক যে কাণ্ডগুলো তার নাম দিয়ে ঘটানো হয়েছে, এর দায়িত্ব তাকে নিতেই হবে। সুতরাং আপনার এখন আর এসব চিন্তা করে লাভ কি? আর এখান থেকে হঠাৎ করে সরে যাওয়ার কোন রকমের নাটক করেও কিন্তু তিনি নিস্তার পাবেন না। তার শরীরের সর্বত্র অবয়বের সবখানে আপনার ছোপ ছোপ রক্ত লেগে আছে। সুতরাং এই যে মার্ডারাস চেহারাটা, সেটি তিনি লুকোবেন কি করে? তিনি শান্তিতে নোবেল পেয়েছেন অশান্তি করবার জন্য। আপনার শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ন্যূনতম কোথাও কোনো অবদান আছে কিনা এটা কেউ দেখাতে পারবেন না। এটি একটা রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত নমিনেশন, এবং সেটি তাকে আর্থিকভাবে বেনিফিটেড করেছে, তাকে একটা স্ট্রাচার প্রদান করেছে, তাকে গ্লোব ট্রটারে পরিণত করেছে, এবং এই নোবেল ভাঙিয়ে তিনি, এটা তার ব্যবসার চালান বলতে পারেন, এটা ভাঙিয়ে তিনি চলছেন। স্যার, এখানে এম এ কাসেম বলেছেন, তিনি অনেক কিছু বলেছেন। আমি সরাসরি আপনাকে প্রশ্নটি করি, আমাদের দেশপ্রেমিক কোট আনকোট দেশপ্রেমিক সেনাবাহিনী কি করছে? কোথায় আমাদের সেনাপ্রধান? সেনাপ্রধান কি আছেন বাহিনীতে এখনো? ডেফিনেটলি আছেন? তিনি ও অবশ্যই আছেন, আছেন। সিরিয়াসলি স্যার সেনাপ্রধান আছেন? ডেফিনেটলি, শিওর স্যার? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তিনি একজন পেশাদার সৈনিক, কিসের পেশাদার? সমন্বয়ক, আপনি আমাকে বলুন তো, এবং কিসের সে কারণে পেশাদার? এখন পর্যন্ত তিনি ধৈর্য ধরে আছেন। তিনি এটা কিন্তু আমাদের আপনাকে প্রতিদিন মহামান্য দেশের মহামান্য মহান নেতা বলে কিছু রাষ্ট্রপতি নাই, আপনি বলেন। মহামান্য রাষ্ট্রপতির প্রতি আনুগত, বিশ্বস্ত, এবং কদিন আগে বছর খানেকের নীরবতা ভেঙে মহামান্য রাষ্ট্রপতি সেনানিবাসে এসেছিলেন, তিনি ফটো সেশনে যুক্ত হয়েছিলেন, এবং পিজিআর এর যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি অবজার্ভ করে গেছেন। সেখানে তিন বাহিনীর প্রধানবৃন্দ স্যার, সেটা নিয়ে আপনার সঙ্গে উপস্থিত ছিলেন। আমার এই প্ল্যাটফর্মে আমরা আয়োজন করেছিলাম, আপনি বলেছেন আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি আমাকে বলুন, সেনাপ্রধান বলেছিলেন এই দেশের দায়িত্ব তার, 5ই আগস্ট তিনি এই ঘোষণা দিয়েছিলেন, তারপরে কোথায় তিনি? তারপরে তিনি বলেন এনাফ ইজ এনাফ। আর কত এরকম প্রাণ গেলে তার এনাফ হবে? আমরা কি জানতে চাইতে পারি তার কাছে? দেখুন, তিনি সুশৃঙ্খল একটি বাহিনীর নেতৃত্ব করছেন। অফিসিয়াল যে ফাসাদ, তার মধ্যে থেকেই কিন্তু তাকে অপারেট করতে হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কার হাতে? প্রফেসর ইউনূস এবং খলিল সাহেবের হাতে। এখন ক্লাইভের সময় আমরা যেমন দ্বৈত শাসনের পাল্লায় পড়ে রীতিমতো মন্বন্তরের সম্মুখীন হয়েছিলাম, সেরকম একটি দ্বৈত শাসন চলছে এখন বাংলাদেশে। ফলে এরকমটি হবে, সেটাই তো স্বাভাবিক।
না, না, না। আমি আপনার কথা মানতে রাজি না। তাহলে তিনি কেন ৫ই আগস্ট বলেছিলেন যে এই দেশের দায়িত্ব তার? তারপরে ওয়াকিবহাল মহলের মতে দুবার তাকে সরিয়ে দেবার চেষ্টা হয়েছে। এখন এই পরিস্থিতিতে তার পক্ষে যতটুকু রেস্ট্রেইন দেখানো সম্ভব তাই তিনি দেখাচ্ছেন।